বাসার লাইটিংয়ের আলোতে চারিদিকে ঝলমল করতেছে। আমি আনমনে সিগারেট টেনে যাচ্ছি, তখন কে যেন আমাকে আমার হাত ধরে পিছে টান দিল। আমি পিছনে তাকিয়ে দেখি শিমলা। তোমাকে না বলেছি সিগারেট না খেতে? ভালো লাগে। আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই করো। তুমি কি আমাকে ভালোবাসো? শিমলার এমন কথায় তো আমি আকাশ থেকে পড়লাম। এর মানে কি শিমলা আমাকে ভালোবেসে ফেলেছে? এই মেয়ের কয়জন লাগে আমি জানি না। অনেক বছর আগে তো আমার জীবন নষ্ট করে দিয়েছিল, আবার এখন এসেছে আমাকে ভালোবাসতে। না জানি কি মতলব এসেছে, সেইটা তুমি জানো না। আর কতবার বলতে হবে? দেখো ইমন, আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলতে চাও বলো। এখন বলা যাবে না, আমি একদিন সময় করে তোমাকে ডেকে বলবো। আচ্ছা, তোমার যা ইচ্ছা। তবে আমাকে কথা দিতে হবে, আমি তোমাকে সব খুলে না বলা পর্যন্ত আমাকে বিরক্ত করতে পারবে না। আমি পারবো না। এটাই কি তোমার ভালোবাসা? আচ্ছা, আমি রাজি, তবে খুব তাড়াতাড়ি সবকিছু বলতে হবে কিন্তু। আমি যথাসম্ভব চেষ্টা করব। আর তোমার নাম্বারটা দাও। আমি জানতাম তুমি আমার সাথে মজা করতেছিলে। তুমিও তো আমাকে ভালোবাসো, আর ভালোবাসার মানুষের সাথে কি কথা না বলে থাকা যায়? একদম বেশি বুঝতে হবে না। আমি তোমার নাম্বার নিচ্ছি, এর মানে এই না যে আমি তোমার সাথে ফোনে কথা বলবো। তাহলে লাগবে তাই নিলাম। এখন বাসার ভেতরে চলো, জান্নাত হয়তো আমাকে খুঁজতেছে। হুম। এরপর আমি আর শিমলা একসাথে গেট দিয়ে বাসার ভিতরে ঢুকলাম। শিমলা ওর কাজে চলে গেল। আমাকে আর শিমলাকে একসাথে ঢুকতে দেখে হারামি বন্ধু দুটো সাথে সাথেই আমার কাছে দৌড়ে চলে এলো। মামা, লাইন সব ক্লিয়ার তো নাকি? আরে তুই চুপ কর। এ ভাই, ভাবি কি দিল তোরে একা ডেকে নিয়ে গিয়ে? এত বড় একটা বাঁশ দিছে ধরিয়ে। কেন, কি হয়েছে? এরপর সব কিছু খুলে বললাম। শোন ভাই, তুই আমাদের বন্ধু, তাই তোকে একটা ভালো কথা বলি। তুই বরং ওই মেয়েটার সাথে লাইন মেরে দেখ, কাজ হলে হতেও পারে। ওই মেয়েটা আবার কে? বার্থডে বলে কথা, অনেক মেয়ে এসেছে, আমি বিজি থাকায় আপনাদের বলতে পারি নাই। আর আমি তো এমনিতেই ভদ্র ছেলে, তাই তো এসব চোখে বাঁধে না। আরে আমি কি জানি নাকি? এ মামা, ওইটাকে দেখ, কি জোস। এই হারামির দল, আমি আজকে গিয়ে ভাবিকে বলবো যে তোরা দুইজন ভাবিকে বাদ দিয়ে অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকিস। ভাই, আমার বউ এমনিতেই আমাকে সন্দেহ করে, এর উপরে যদি তুই আবার আমার বউয়ের কানে উল্টাপাল্টা বলিস, তাহলে আমি শেষ। আর আমার বউ বুঝি আমাকে আদর যত্ন করে কাছে টেনে নেবে? সবাই একসাথে হেসে দিলাম। এরপর আমরা তিনজনে মিলে ডিনার করতে গেলাম। অনেক লোকজন দেখতে পাচ্ছি, সবাই খাবার খাওয়া নিয়ে ব্যস্ত। তখনই খেয়াল করলাম আম্মু আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। আমি আমার মুখটা হাত দিয়ে ঢেকে নিলাম। কে জানে চিনে ফেললো নাকি আবার। এখন যদি আম্মু আমাকে চিনে ফেলে তাহলে আমার সব প্ল্যান বিগড়ে যাবে। আমি আর চোখে তাকিয়ে দেখে আম্মু আমার দিকে আসতেছে। অবশেষে আমার কাছে এলো। জয়া হৃদয়কে বলল, জয়, এটা কে? আন্টি, এইটা হচ্ছে আমাদের ফ্যান্ট ইমন, ঢাকা থেকে এসেছে। ও, আসলে ওকে দেখতে পুরাই আমার শ্রাবণের মতো। আমি তো ভেবেই নিয়েছিলাম এটা আমার শ্রাবণ। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমাকে দেখে কেউ চেনা তো দূরের কথা, সন্দেহ করে নাই। আর আম্মু প্রথম দেখাতে একদম চিনে ফেললো। এটাই হয়তো আম্মু। কি যে বলেন না আন্টি, এটা যদি শ্রাবণ হতো তাহলে কি আর ওকে এখানে বসিয়ে রাখতাম? আচ্ছা বাবা, তোমরা খাবার খাও আর আমার ছেলেটার জন্য দোয়া করো। জি আন্টি, অবশ্যই। সেটাই তো। আম্মু আমার দিকে একবার করুণ দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। দেখেছিস আম্মু কাকে বলে? রে ভাই, জানি আমি। সকালে খাবার শেষ করে বাসার দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। গেট দিয়ে বের হতে যাব তখনই হৃদয় ভাইয়া, 1 মিনিট। জানাত আপু, বলো। তুমি আর জয় ভাইয়া বাইক করে বাসায় চলে যাও। আচ্ছা ইমন আয়। চল। তোমাদের দুইজনকে যেতে বলেছি। কিন্তু সরি, ইমন যাবে কিভাবে? সেইটা আমি বুঝবো। তোমাদেরকে যেতে বলেছি, তোমরা চলে যাও। জয় আর হৃদয় ভয় পেয়ে আমাকে একা রেখে চলে গেল। আমি মোবাইলে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। আশেপাশে তাকিয়ে দেখি বাসার লোকজন সবাই ভিতরে চলে গেছে, আর এখানে তেমন কেউ নেই। কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না আপুর হঠাৎ করে কি হলো, এমনভাবে রেগে আছে কেন। আমি ভয়ে ভয়ে কোনো কথা বলতেছি না। হঠাৎ আপু আমার হাত ধরে টেনে বাসার এক সাইডে নিয়ে গেল। কি হয়েছে আপু, আমাকে এখানে নিয়ে এলে কেন? এই কুত্তা, তোর
ভেতরে লজ্জা বলতে কিছু আছে? তুই কিভাবে পারলি এমনটা করতে? একটু আমাদের কথা চিন্তা হলো না? জানিস এই কয়েকটা বছর আমরা কিভাবে কাটিয়েছি? প্রত্যেক দিন প্রত্যেকটা রাত আম্মু শুধু তোর কথা চিন্তা করে কেটেছে। আমাদের কথা বাদে দিলাম, আর কত শাস্তি দিবি আম্মুকে? একবারও কি আম্মুর কথা মনে পড়ে নাই? কিভাবে পারলি একা থাকতে এতগুলো বছর? জান্নাত আপু কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। হাই আল্লাহ, অবশেষে কি না আমার পাগলি মনটার কাছে ধরা খেলাম। কিন্তু হাল ছাড়া যাবে না। আপু, এগুলো আর মানে কি? তুমি কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। তোকে আমি মেরে ফেলবো রে। এখনো নাটক করিস? কেউ তোকে ধরতে পারুক আর না পারুক, আমি কিন্তু ঠিকই তোকে ধরতে পেরেছি। তুই যে আমার ভাইয়া সেটা আমি খুব ভালো করেই জানি। দেখ ভাইয়া, আমাকে আর রাগিয়ে তুলিস না, এর ফল কিন্তু অনেক খারাপ হবে। আপু তুমি ভুল বুঝতেছো, আমি তোমার হারিয়ে যাওয়া ভাই নই, আমি ইমন। হ্যাঁ, ইমন, শ্রাবণ আহমেদ ইমন। আমি চুপ হয়ে গেলাম। আমি জানি একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল থাকতেই পারে, স্বাভাবিক। মেনে নিলাম নামটাও একই হতে পারে, কিন্তু জন্ম তারিখও কি একই হবে? এতটা পাগল আমি না। এই রে, কাজ হয়েছে। আমার তো খেয়ালই ছিল না যে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার জন্ম তারিখ দেওয়া রয়েছে। অনেক ফ্রেন্ডরা আজকে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছে। হায় আল্লাহ, এইখানে ধরা খেয়ে গেলাম। আমি শিওর জান্নাত ফেসবুকে আমার জন্ম তারিখ পেয়েছে। তবুও শেষ চেষ্টা করে দেখি। এরপর আমি বললাম, দেখুন আপু, আপনি যা বলতেছেন এটা একটা মিরাক্কেল। আমি আপনাকে আগে চিনতামও না, আর আমি আপনার হারিয়ে যাওয়া ভাইয়াও না। সো প্লিজ আমাকে বিরক্ত করবেন না। এরপর আপু কিছু না বলে আমার হাত ওর মাথায় রেখে বলল, এইবার আমার মাথায় হাত রেখে বল যে তুই আমার শ্রাবণ ভাইয়া না, তুই অন্য কেউ। এই মেয়ে তো দেখি সম্পূর্ণ প্ল্যান করে এসেছে। আমাকে স্বীকার করিয়েই ছাড়বে যে আমি ওর ভাইয়া শ্রাবণ। আমি এর কোনো রাস্তা খোলা না পেয়ে বলেই দিলাম, হ্যাঁ আমি শ্রাবণ, আর আমি তোর সেই ভাইয়া। আমার মুখ থেকে এই কথা বলতে দেরি হলেও জান্নাতের আমাকে জড়িয়ে ধরতে এক মুহূর্ত দেরি হয় নাই। আমিও পরম যত্নে আমার আদরের বোনটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছু সময় দুজনেই নীরব থাকলাম। কিছু সময় পরে আপু বলল, ভাইয়া তুই না খুব পচা। আমার বোন আমাকে ছোট থেকে তুই করে বলতো, তাই এখনও তুই করে বলতেছে। যেমন, এই যে তুই এতদিন আমাদেরকে ছেড়ে একা একা থেকেছিস। আরে আমার পাগলি বোনটা, এইবার তো ফিরে এসেছি। মিথ্যা কথা, আমি খুঁজে বের করেছি। আমি না খুঁজলে তো তুই আমাদের তোর পরিচয় বলতেই না। সময় হলে আমি তোদের সবাইকে আমার পরিচয় দিতাম, কিন্তু থাক, আর বলা লাগবে না, আমি জানি তুই কেমন। হুম। ভাইয়া চল, ভেতরে সবাই আছে, সবাইকে গিয়ে তোর কথা বলি, দেখবি সবাই কত খুশি হয়েছে। এই না না না, একদম না, কখনো এই ভুলটা করিস না। কেন ভাইয়া, তুই কি চাস না যে সবাই খুশি হোক? সবাই জানুক যে তাদের ঘরের ছোট্ট ছেলে তাদের কাছে ফিরে এসেছে। দেখ আপু, আমি আপাতত একটা সমস্যার ভিতরে আছি। প্লিজ এখন কাউকে বলিস না। এটা তোর আর আমার মধ্যে সিক্রেট থাক। কিন্তু কেন ভাইয়া? বোন আমার, প্লিজ তোর ভাইয়ার এই কথাটা রাখ। আমি তো কোথাও আর পালিয়ে যাচ্ছি না। আচ্ছা বলবো না, আমি তোর কাছে একটা জিনিস চাইবো। যদি সেটা তুই এনে দিস তাহলে কাউকে কিচ্ছু বলবো না, প্রমিস। আরে পাগলি, তুই তোর ভাইয়ার কাছে কিছু চাইবি আর সেটা তোর ভাই এনে দিবে না, এটা তোর মনে হয়? আর এটার জন্য শর্ত দিতে হয় নাকি? বল কি লাগবে তোর? আমার সোনা ভাইয়া, আমার কিউট ভাইয়া। এত পাবনা দিয়ে তুই শুধু বল যে তোর কি লাগবে। এখন কিছু লাগবে না, সময় হলে আমি চেয়ে নিব। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়। আমি বাসায় চলে যাই। মানে তুই কোথায় যাবি? আর কোথাও যাওয়া হচ্ছে না। আমি কি বলেছি একটু আগে? দূর, ভালো লাগে না। এতদিন পরে তোকে কাছে পেলাম, কোথায় গল্প করবো, আড্ডা দিব, কিছুই হলো না। আমার সোনা বোন, এই সবই হবে। তুই শুধু একটু সময় দে আমাকে, আর কেউ যেন জানতে না পারে যে আমি শ্রাবণ। ওকে? আচ্ছা ওকে। হুম, এবার আমি যাই। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করিস। ভাইয়া বাসে গাড়ি নিয়ে যা, একা একা না গিয়ে। আপু, তুই হয়তো এই 2 দিনে বুঝে গেছিস আমাকে কিছু করা অত সহজ না। ও সরি, আমার তো মনেই ছিল না যে আমার ভাইয়া একটা সুপার হিরো। পাগলি, আমি আসি, বাই। ভাইয়া সাবধানে বাসায় যাস, গিয়ে ফোন দিস। আচ্ছা। এরপর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই আমার বর্তমান বাসায় চলে এলাম।
আমার নিজের বাসা থেকে এই বাসাটা বেশি দূরে নয়, কাছেই। প্রায় 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে যেতে। সকালবেলা শান্তিতে ঘুমিয়েছিলাম, কিন্তু আজকেও ঠিকভাবে ঘুমাতে পারলাম না। আসলে জীবনে একা থাকাই ভালো। যখন ইচ্ছে তখন ঘুম থেকে উঠবো, আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস। আর কি চাই জীবনে? সে কখন থেকে বাসার কলিং বেল বেজে যাচ্ছে, কিন্তু আমার ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধই নেই। কারণ আমি জানি এখন আমার বাসায় আপু ছাড়া আর কেউ আসবে না। কিছু সময় পরে বাধ্য হয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। ভাইয়া তোর কি কোনো কাণ্ডজ্ঞান আছে? সে কখন থেকে বেল বাজিয়ে যাচ্ছে, আর ওনার এখন ঘুম থেকে ওঠার টাইম হলো। আর তোর ফোন কোথায় রেখেছিস? সকাল সকাল এত কড়া কড়া কথা শুনে ঘুমে এক নিমিষেই চলে গেল। আপু, এত সকালে আমাকে কেন বিরক্ত করতে এসেছিস? দূর, ভালো লাগে না কিছু। ওই তুই একদম কথা বলবি না। এতদিন কই কিভাবে ছিলি আমি কিছু জানি না। এখন থেকে আমি যেইভাবে বলবো সেইভাবে চলবি। আর এত বছর তো আমার থেকে দূরেই ছিলি, তোকে একদম জ্বালাতন করতে পারি নাই। এইবার মন খুলে জ্বালাবো। আপুর মুখে এমন কথা শুনে আমার সুন্দর মুখটা একদম কালো হয়ে গেল। মেয়ে বলে কি আমাকে নাকি জ্বালাতে এখানে এসেছে, মানে বুঝতেছেন? হোয়াট দ্য ফুচকা, তুই কি আমার বোন নাকি অন্য কেউ? কেউ তার ভাইকে জ্বালাতন করে নাকি? আজও কেউ করে না, কিন্তু আমি করি। এতদিন হৃদিকে নিয়ে পড়েছিলাম, এইবার তোর পালা। মানে তুই ওই পিচিটাকেও ছাড় দেস নাই? ডাইনি বুড়ি কোথাকার। তুই ডাইনি, আমার সামনে থেকে যা। কিন্তু তুই বেলা 10টা বাজে আর উনি এখনো ব্রাশ পর্যন্ত করে নাই। যা যা, ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। আমি দেখি তো তোর বাসার কি হাল করে রেখেছিস। তুই 5 মিনিট বস, আমি এই যাব আর আসবো। এরপর আমি ওয়াশরুমে চলে গেলাম। সেখানে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। কিন্তু আমার রুমে এসে আমি অনেক অবাক হলাম। এটা কি আমার রুম নাকি অন্য কোনো রুম? ভালো করে দেখে নিলাম। এটা আমারই রুম, কিন্তু এত সুন্দর লাগতেছে কেন? তখনই আপু নিচ থেকে এসে বলল, এত অবাক হওয়ার কিছু নেই, আমি গুছিয়ে দিয়েছি তোর রুম। কি অগোছালো তুই! এভাবে কোনো মানুষের ভেতরে থাকতে পারে? উগানটা মানুষও তো তোর থেকে অনেক গোছালো। ওই বুড়ি, তুই এত পাকা পাকা কথা শিখলি কিভাবে? কথা বলে যেন সে আমার 100 বছরের বড়। ভাব দেখে বাঁচি না। আমি এত কাজ করে দিলাম, কোথায় আমাকে একটা ধন্যবাদ দিবা? তা না, উল্টে আরো আমাকে কথা শোনানো হচ্ছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। হয়েছে। এবার আমি কিচেনে যাই, দেখি কি রান্না করা চাই। সে কি কথা? তুই রান্নাও করতে জানিস? আজব তো, আমি মেয়ে মানুষ হয়ে রান্না করতে পারবো না? আমি অনেক আগে থেকে রান্না করতে জানি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুই রান্না কর। আজকে 2 ভাই বোন একসাথে খাবার খাবো। আর আপু শোন, তুই যে আমার কাছে এসেছিস এটা কেউ জানে নাকি? না না, কাউকে বলি নাই। ঠিক আছে। এরপর সকালের খাবার আমি আর আপু একসাথে খেয়ে নিলাম। ভাইয়া, আমার অনেক কিছু জানার ছিল তোর কাছ থেকে, প্লিজ বলবি? দেখ আপু, আমি এই বিষয়ে এখন তোকে কিছুই বলতে পারবো না। আমি এখন একটা কাজের ভিতরে আছি। আমি তোকে কথা দিচ্ছি, তোকে সবটা খুলে বলবো। কবে সবকিছু খুলে বলবি? যেদিন বাসায় যাব সেই দিন সকলের সামনে বলবো সবকিছু খুলে। আচ্ছা, এইটুকু তো বলতে পারবি যে তুই কি জব করিস? জব না করলে তো আর এত বড় ফ্ল্যাটের মালিক হওয়া যায় না। আমি বললাম তো আপু, সবকিছু খুলে বলবো। অনেক সময় এখানে এসেছিস, এখন বাসায় যা। আব্বু আম্মু চিন্তা করবে। ভাইয়া, তোকে যেমন খুঁজে বের করেছি তেমনি এটাও খুঁজে বের করতে পারবো যে তুই কি জব করিস। মনে রাখিস, আমি কিন্তু তোরই বোন। কিরে, কিছু বলিস না কেন? চল তোকে এগিয়ে দিয়ে আসি। না ভাইয়া, দরকার নেই, আমি একাই যেতে পারবো। টেবিলে খাবার রাখা আছে, দুপুরের সময় মতো খেয়ে নিস, কেমন? আচ্ছা আমার কিউট আপু। এরপর আপু বাসা থেকে চলে গেল। আমি বসে বসে অনেক কিছু চিন্তা করতে লাগলাম। আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে সামনে আমার জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করতেছে। তার একমাত্র কারণ হচ্ছে এনামুল। জান্নাত শ্রাবণের বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নেয়। রিক্সা নিয়ে পার্কে যায়। এরপর রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে পার্কের ভিতরে একটা বেঞ্চে গিয়ে বসে মোবাইলে তাকিয়ে দেখে 11:35 বাজে। এরপর সে একটা নাম্বারে কল করে। কিছু সময় রিং হওয়ার পর অপর পাশ থেকে ফোন রিসিভ হয়। হ্যালো, তুমি এখন কোথায়? কোথায় আবার? নিজের বাসায় আছি। একটু পরে কাজে বের হবো স্যারের সাথে। কাজ পড়ে, আগে তুমি পার্কে এসো, কথা আছে, অনেক কিছু জানার আছে। না, সেটা সম্ভব না। স্যার অনেক রাগী মানুষ, আমি কাজ পেলে আসতে পারবো না। প্লিজ আমরা বরং আজ বিকেলে দেখা করি। এখন আসতে বলেছে, এখনই আসবে। আমি কিচ্ছু জানি না,
এটা বলেই জান্নাত ফোন কেটে দেয়। কারণ জান্নাত খুব ভালো করেই জানে যে কিছু সময় পরে ঠিকই আসবে। কিছু সময় পরে জান্নাতের ভাবনা অনুযায়ী তার বয়ফ্রেন্ড নাজমুল তার সামনে আসে। আমার সামনে দাঁড়িয়ে না থেকে আমার পাশে বসে পড়ো। তুমি সত্যিই খুব খারাপ। এই অসময়ে আমাকে শুধু শুধু সারের হাতে বকা খাওয়ালে। সেই ব্যাপারেই কথা বলতে তোমাকে এখানে ডেকে এনেছি। মানে? মানে তোমার স্যারের নাম নিশ্চয়ই ইমন। তো কি হয়েছে? তোমার স্যারের পুরো নাম শ্রাবণ আহমেদ ইমন। আমি এটাও জানি। কিন্তু কি করে? সেটা পরে একদিন বলবো। তার আগে তুমি এটা বলো যে আমার ফোন রিসিভ করো নাই কেন? কতবার ফোন দিয়েছি খেয়াল আছে? সরি জান্নাত, আসলে আমি একটা কাজে ছিলাম, তাই রিসিভ করতে পারি নাই। বুঝলাম। আর যেন কখনো এমন না হয়। আর তোমাকে আমি সেই দিন বলেছিলাম না যে একজনের সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাই? বলেছিলে, কিন্তু কার সম্বন্ধে জানবা সেটা বলো নাই। আমি শ্রাবণ ভাইয়ের সম্পর্কে সবকিছু জানতে চাই। মানে কি বলছো তুমি? তুমি খুব ভালো করে জানো যে আমি পার্সোনাল কিছু কাউকে বলতে চাই না, সেটাও আবার আমার কাজের ব্যাপার নিয়ে। না না, আমি এ বিষয়ে তোমাকে কিছু বলতে পারবো না। এটা বলার পরে জান্নাতের মুখ কালো হয়ে যায়। জান্নাত অন্যদিকে মুখ গুমরা করে তাকিয়ে থাকে। অবশেষে নাজমুল বলতে বাধ্য হয়, আগে বলো তুমি কেন সারের ব্যাপারে জানতে চাইছো? আসলে ভাই আমাকে অনেক হেল্প করেছে, তাই আর কি একটু জানার ইচ্ছে হলো। সার হচ্ছেন আমাদের খুলনা জেলা ডিআইজি। তিনি কিছুদিন পরে আমাদের থানায় জয়েন করবে। আপাতত নিজের পার্সোনাল একটা মিশন নিয়ে ব্যস্ত আছে, সাথে আমাকেও রেখেছেন। এরপর তার ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে শ্রাবণের ছবি দেখায় নাজমুলকে। এটাই কি তোমার সান নাকি? এটাই আমার সার। কিন্তু তুমি সারের ছবি পেলে কোথায়? পেয়েছি, তুমি বুঝবে না। আর তোমার এত কিছু বুঝে লাভ নেই। এরপর আর কিছু সময় গল্প করে জান্নাত আর নাজমুল দুজনে বাসার দিকে চলে যায়। এটাই সেই নাজমুল যে বর্তমানে শ্রাবণের সহযোগী। নাজমুল ও জান্নাতের রিলেশন প্রায় 3 বছর হতে চলল। তবে শ্রাবণ কিন্তু এখনো এই বিষয়ে জানে না, জানে শুধু জান্নাত একা। বাসায় একা একা থেকে হাঁপিয়ে উঠেছিলাম, তাই বাসার বাইরে বের হলাম একটু ঘুরতে। নাজমুলকে ফোন দিয়েছিলাম একটা কাজে আসার জন্য, কিন্তু ওর নাকি কি জরুরি কাজ পড়ে গেছে, তাই আজকে আসতে পারবে না। আমিও কিছু না ভেবে ছুটি দিয়ে দেই। এত করে যখন বলেছে, অনেক দূরে এসে দেখতে পেলাম কিছু মেয়ে ফুচকার দোকানে ফুচকা খাইতেছে। আমারও ইচ্ছা হলো ফুচকা খাওয়ার, তাই আমিও সেখানে গিয়ে একটা টেবিলে বসে পড়লাম। কথাটা কেমন শোনালেও আমার কাছে ফুচকা সেই লাগে। অপরদিকে আমার তো আর কোনো গার্লফ্রেন্ড নেই যে তাকে নিয়ে একসাথে ফুচকা খাবো। একা বসে আছি। ঠিক তখনই খেয়াল করেই আমার সামনে থাকা মেয়েগুলো আমাকে দেখে হাসতেছে। আমিও তাদের দেখা দেখে একটা হাসি দিলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি হাসি দেওয়ার পরেই ওখানে বসে থাকা একটা মেয়ে চোখ মারল। আমি তো বড় সড়ো একটা শক খেলাম। মেয়েরা দেখে আজকাল অনেক মডার্ন হয়ে গেছে, রাস্তাঘাটে যাকে তাকে চোখ মারতেছে। কিন্তু আমিও কম কিসে, আমি পাল্টা চোখ মেরে দিলাম। ব্যাস, তখনই মেয়েটা আমার টেবিলে এসে বসে পড়ল। আমি শুধু হা করে দেখতেছি মেয়েটার কাণ্ড। মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, তবে মেয়েটা যে একটু চঞ্চল প্রকৃতির সেটা দেখলেই বোঝা যায়। আমি কিছু বলতেছি না, শুধু ফুচকা খেয়েই যাচ্ছি আর মাঝে মাঝে মেয়েটার দিকে তাকা। হ্যালো মিস্টার, আমি মারিয়া। আর আপনি? হ্যালো, আমি ইমন। এইটুকু বলে চুপ হয়ে গেলাম। এইবার এখান থেকে গেলেই বাঁচি, না জানি মেয়েটা আবার কি বিপদে ফেলে দেয় আমাকে। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলুন। আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? মানে ঠিক বুঝলাম না। এর আগে শুনেছি ছেলেরা মেয়েদের কাছে মোবাইল নাম্বার চাইতো, কিন্তু এখন তো দেখি এটা সম্পূর্ণ ভুল। দেখুন মিস্টার ইমন, আমি সোজাভাবে কথা বলতে পছন্দ করি। আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, যেটাকে বলে এক নজরেই প্রেম। আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার সাথে আমি রিলেশন করতে চাই। তাই যদি আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিতেন। মেয়েটার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারতেছি না। আসলে আমার সাথে আগে এমন কখনোই হয়নি যে হঠাৎ করে কেউ এসে এইভাবে আমাকে প্রপোজ করেছে। আমি কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি একটু স্বাভাবিক হয়ে নিন আর 5 মিনিট ভাবুন। আমি একটু বন্ধুদের সাথে কথা বলে আসি। খবরদার পালানোর চিন্তা একদম ভাববেন না। মারিয়ে আমাকে কথাগুলো বলে ওর বন্ধুদের কাছে চলে গেল। ওয়াও, এটা মেয়ে নাকি আগুনের গোলা, জানা নেই শোনা নেই হুট করে প্রপোজ। যদি বাংলাদেশের সব মেয়েগুলো এমন হতো আলহামদুলিল্লাহ, তাহলে আর কেউ সিঙ্গেল থাকতো না। আমার এখন কি করা উচিত?
ধুর কিছুই মাথায় আসতেছে না। একদিকে পরিবার, আরেকদিকে এনামুল, আবার অন্যদিকে এই মেয়ে। হাই আল্লাহ, সব প্যারা আমাকে দিতে হলো। অনেক চিন্তা করলাম, কিন্তু কোনো কিছুই ভেবে পাচ্ছি না। তখনই নাজমুলের মেসেজ। স্যার, আপনার কথা মতো আমি এনামুলের সব ব্যাকগ্রাউন্ড চেক করি, কিন্তু কিছুতেই ওর দুর্বল জায়গা খুঁজে পাচ্ছি না। কিন্তু অবশেষে আমি এমন একটা জিনিস জানতে পারলাম যেটা শুনে আপনি অনেক অবাক হবেন। এনামুলের একটা মেয়ে আছে, ভার্সিটিতে পড়তেছে আপাতত। এই খবরটা অনেকেই জানে না যে এনামুলের একটা মেয়ে আছে। এমনকি এনামুলের পোষা চামচাগুলোও জানে না। আর মেয়েটার মা মানে এনামুলের স্ত্রী অনেক আগে মারা যায়। এর একটাই কারণ, সেটা হচ্ছে এনামুলের অন্ধকার জগৎ। এর কারণে এনামুল কোনো রিস্ক নিতে চায়নি। সে তার মেয়েকে সবসময় এ সব কিছু থেকে অনেক দূরে রেখেছে, যার কারণে তেমন কেউ জানে না যে এনামুল হকের একটা মেয়ে আছে। স্যার, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেয়েটাই হচ্ছে এনামুলের সবচেয়ে বড় দুর্বল জায়গা। আমি আপনাকে মেয়েটার ছবি পাঠিয়ে দিচ্ছি। আর স্যার, এত বড় একটা খবর দিলাম, বিকেলে কিন্তু ট্রিটটা দিতেই হবে। এরপর আমি নাজমুলের দেওয়া ছবিটি ওপেন করে দেখতে লাগলাম। বিশ্বাস করুন, ছবিটি দেখে আমি 1 মিনিট নীরবতা পালন করি। এতই দেখি যে মেঘনা চাইতেই পানি। কথাটা না বলে পারলাম না, কারণ এইমাত্র যেই মেয়েটি আমাকে প্রপোজ করে গেছে সেই হচ্ছে এনামুলের একমাত্র মেয়ে। মারিয়াই এনামুলের মেয়ে। মনে মনে হেসে নিলাম, কারণ মারিয়া সহ ওর বন্ধুরা দূর থেকে আমাকে দেখতেছে। ওয়াও ভাই, কেয়া বাত হ্যায়। আর একটু হলেই পাখি হাতছাড়া হয়ে যেত। আমি তো মারিয়াকে ফিরিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু না, খেলা তো এখনো শুরুই হয়নি। আমি চুপ করে আমার জায়গায় বসেই রইলাম, কারণ আমি জানি মারিয়া একটু পরে আমার কাছে আসবে। 10 মিনিট পরে। কি কি মিস্টার, কি ভাবলেন? চুপ করে ইনোসেন্ট ভাবে তাকিয়ে আছি, যেন আমি কিছুই জানি না। আরে চিন্তা করতে হবে না, আমি বাকি মেয়েদের মতো নই। এর আগে কখনো কোনো রিলেশন তো দূরের কথা, কোনো ছেলেকে প্রপোজই করি নাই। বরং অনেক প্রপোজ পেয়েছি, সবগুলোকে রিজেক্ট করে দিয়েছি, কারণ আমি তোমার মতো একজন অপেক্ষায় ছিলাম। দেখুন, আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি অনেক বড় ঘরের মেয়ে, আর আমি সামান্য একটা বেকার ছেলে। নিজে ঠিকভাবে চলতে পারি না, তাহলে আপনাকে কিভাবে? আপনি থামুন এবার, আর বলার দরকার নেই। আমাকে কি আপনার পছন্দ এইটা বলুন আগে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। এরপর মারিয়া আর কিছু না বলে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে একটা নাম্বারে কল করলো। খেয়াল করলাম এটা মারিয়ার ফোন। এরপর আমার ফোন আমার কাছে দিয়ে দিল। তুমি কি করো, কোথায় থাকো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না খারাপ, এগুলো কি আমি কিছু জিজ্ঞেস করেছি? একবারই তুমিতে চলে এসেছে? না। তাহলে কেন আমাকে ভালোবাসতে পারবে না? আমি তোমার কাছে অন্য মেয়েদের মতো দামি দামি গিফট চাইবো না, বড় কোনো রেস্টুরেন্টে গিয়ে ট্রিট চাইবো না। আমাকে শুধু এক সাগর ভালোবাসা দিলেই আমি খুশি। বিশ্বাস করো, আমি তোমার কাছে আর কিছু চাইবো না। কিন্তু কোনো কিন্তু না, আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে পছন্দ করো, এর মানে ভালোবাসো। সো আর কোনো কিন্তু না। এই শোনো, আমি এখন বাসায় যাব, অনেক গরম পড়েছে আজকে। ইস, তুমি তো পুরোই ঘেমে গেছো। এখনই চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো। থাক, সমস্যা নেই, আমার বাসা কাছেই, আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা, তাহলে আমিও তোমার সাথে হাঁটতে চাই। এই না না, আপনি পারবেন না, অনেক রোদ আছে রাস্তায়। তুমি পারলে আমিও পারবো। আগে তোমাকে বাসায় গিয়ে দিয়ে তারপর আমি বাসায় যাব। আপনার বন্ধুরা আছে যে? নাবিলা, রিমি, তোমার বাসায় চলে যা, আমি ওর সাথে যাচ্ছি। মারিয়া ওর বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলল। এরপর তারা চলে গেল। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি বিলটা দিয়ে আসি মামাকে। তার কোনো দরকার নেই, আমি দিয়ে দিয়েছি। এরপর আমি আর মারিয়া রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। বাসা যেহেতু কাছে ছিল তাই দেখতে দেখতে চলে এলাম, কিন্তু মারিয়াকে বুঝতে দেওয়া যাবে না যে আমি এখানে থাকি। তাই ছোট্ট একটা বাসার সামনে গিয়ে বলল, আমি চলে এসেছি, এবার আপনি বাসায় যেতে পারেন। এখানে থাকো তুমি। না, ঠিক এখানে না, গলির ভিতরে আমার বাসা, আপনি যেতে পারবেন না সেখানে। না প্লিজ, যাই না। অন্য কোনো একদিন। আচ্ছা, আমি তাহলে বাসায় যাই এখন, বিকেলবেলা আমি ফোন দিব না। এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিও, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। আচ্ছা, এবার তো আপনি আসুন, এত কেয়ার নিতে হবে না। আচ্ছা। এরপর আমি বাসার দিকে যেতে লাগলাম, তখনই আবার মারিয়া আমাকে ডাক দিল। আমি পিছে ঘুরে মারিয়ার দিকে তাকালাম। আই লাভ ইউ। আমি একটা মুচকি হাসি দিয়ে বাসার দিকে হাঁটা ধরলাম।
বাসায় এসে নিজের রুমে গিয়ে গায়ের শার্ট খুলে বিছানায় শুয়ে পড়লাম। আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব কিছু চিন্তা করতে লাগলাম। এর আগে আমি এত খুশি কখনো হয়েছে কিনা জানি না, কেন জানি আজকে খুব ভালো লাগতেছে। মারিয়ার সাথে মাত্র কয়েক ঘন্টার পরিচয়, কিন্তু মারিয়ার আচরণ দেখে বোঝার কোনো সিস্টেম নেই যে আমরা মাত্র আজকে পরিচিত হলাম। মেয়েটা অনেক ভালো। আসলে কি মেয়েটা এমন নাকি অন্য কিছু? আমাকে ভুলে গেলে চলবে না। এটা এনামুলের মেয়ে। এনামুলের একটা চাল হতে পারে এইটা, তাই আমাকে আরও সাবধান হতে হবে। যেইমাত্র চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতেছি তখনই মারিয়ার হাসি ভরা মুখটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে। তবে একটা জিনিস অস্বীকার করা যাবে না যে মারিয়া সিমলার থেকে অনেক সুন্দর। মারিয়ার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা জান্নাত আর সিমলা দুজনে ছাদে বসে গল্প করতেছিল। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, জান্নাত আর সিমলা দুজনে অনেকটা ফ্রেন্ডের মতো। অনেক দিন ধরে আছে এক বাসায়। কথা বলতে বলতে জান্নাত একটা প্রশ্ন করে সিমলাকে। আচ্ছা আপু, তুমি এইভাবে আর কতদিন একা একা থাকবে? এইবার তো বিয়েটা করে নাও। জান্নাত, তুমি তো সব কিছুই জানো। আমি তোমার ভাইয়ের জন্য নিজের সব কিছু ছেড়ে এখানে পড়ে আছি। আমার বিশ্বাস শ্রাবণ একদিন ঠিকই ফিরে আসবে। আর আমি যদি ওকে সব কিছু খুলে বলি তাহলে ও আমার উপরে বেশি সময় রাগ করে থাকতে পারবে না। আচ্ছা আপু, তুমি ভাইয়া যদি কোনোদিন ফিরে না আসে তাহলে কি করবে তুমি? সিমলা একটা মুচকি হাসি দিয়ে, শ্রাবণ ফিরে আসবে, ওকে ফিরে আসতেই হবে। আর যদি কোনোদিন ফিরে না আসে তাহলে আর কি করা যাবে? এইভাবেই বাকি জীবনটা পার করে দেব। এত ভালোবাসো ভাইয়াকে? সেটা তোমার থেকে ভালো আর কে জানে। আপু, মনে করো ভাইয়া যদি বিয়ে করে ফেলে তাহলে কি করবে? আমি শ্রাবণকে খুব ভালো করেই চিনি। এটা অসম্ভব, শ্রাবণের দ্বারা এটা সম্ভব না। আর যদি বিয়েও করে নেয় তাহলে বুঝে নেব যে ওইটা আমার শ্রাবণ না। আরে আপু, চিন্তা নেই, ভাইয়া ঠিকই একদিন এসে পড়বে। সেই আশাতেই তো বেঁচে আছি, কিন্তু একটা ফাজিলের জন্য সেটাই সম্ভব হচ্ছে না। কোন ফাজিল? আরে তোমার ওই ভাইয়া কি যেন নাম? মনে পড়েছে, ইমন। ও আমাকে দিনে 14 বার ভালোবাসি ভালোবাসি বলে। আমাকে একদম পাগল বানিয়ে দিয়েছে। সিমলার কথা শুনে জান্নাত হাসবে না কান্না করবে কিছুই বুঝতেছে না। আর মনে মনে বলে, ভাইয়া তুই তো মাস্টারপিস। কি প্ল্যান রে ভাই। অপরদিকে এনামুল তার গোডাউনে বসে আছে। তার সামনে প্রায় 20-30 জন ছেলে পেলে সবাই দাঁড়িয়ে আছে। জি ভাই, ওর জীবনে দুটো মেয়ে আছে, দুটোকেই মনে হয় ও ভালোবাসে। কি বলিস? আমাদের নায়ক তাহলে প্রেমও করে? এই না হলে নায়ক? এই শোন, সবাই মন দিয়ে একটা কথা শুনে রাখ। জি ভাই, বলেন। ওই শ্রাবণ আমাকে অপমান করেছে, তোমাকে সারা কলেজের সামনে মেরেছে। এখন লোকজন আমাকে তেমন ভয় পায় না, তাই প্রথমে ওর কাছের মানুষদের সরিয়ে দিব। অ্যাট লাস্টে ওকে সবার সামনে কুত্তার মতন মারবি। জি ভাই, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন। এই রবি সময় বুঝে ওর উপরে আক্রমণ করবে। বিকেলবেলা ঘুম ভেঙে গেলে ফোনের আওয়াজে আমি ঘুমিয়ে ঘুমিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো হ্যালো। ওই, তুমি এখনো ঘুমিয়ে আসছো? সে কখন বাসায় গেছো খেয়াল আছে? খুব ঘুম পেয়েছিল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তোমার বাসার পাশে পার্কে চলে এসো। তোমাকে একটু মন ভরে দেখতে ইচ্ছে করতেছে। আমাকে দেখার কি আছে? বুঝি না আপনার কাণ্ড। ভাইয়া তুই কি ফ্রি আছিস? না, আজকে একটু কাজ আছে। কেন, কিছু হয়েছে? না, এমনিতেই। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য একদিন বলবো। আচ্ছা। এরপর ফোনটা রেখে দিলাম। আজকে বিকালে আবার নাজমুলকে ট্রিট দেওয়ার কথা। আল্লাহ, কোন দিকে যে যাই আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বাসা থেকে বের হলাম। একটু স্বাভাবিকভাবেই গেলাম। বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে মারিয়ার বলা পার্কের দিকে যেতে লাগলাম। প্রায় 10 মিনিট পরে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে আমি পার্কের ভিতরে ঢুকলাম। অনেক দিন পার্কে আসা হয়নি, সময়ই হয়ে ওঠে না। আমি আশেপাশে দেখতে লাগলাম। তখনই খেয়াল করলাম মারিয়া একটা বেঞ্চে বসে আমাকে হাত নাড়িয়ে সেখানে যেতে বলতেছে। আমিও ভদ্র ছেলের মতো মারিয়ার কাছে গেলাম। এরপর যথাসম্ভব দূরত্ব বজায় রেখে মারিয়ার পাশে বসে পড়লাম। দুপুরে খাবার খেয়েছো? খেয়েছি। আপনি? মিথ্যা বলে কোনো লাভ নেই। আমি জানি তুমি মিথ্যা বলতেছো, তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে। চলো আমরা একসাথে একটা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে কিছু খেয়ে আসি। না, আমি যাব না। আমার কাছে এখন টাকা নেই। আর ওখানে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে হয় না।
তোমাকে আমার সাথে আসতে বলেছি, আসবে ব্যাস। আমি থাকতে তোমাকে টাকা চিন্তা করতে হবে না। এই বলে মারিয়া আমার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে পড়লাম আরেক বিপদে। আমাকে নাকি মারিয়া খাবার খাইয়ে দিবে। বলুন তো কেমন বিপদ? আমি কি বাচ্চা নাকি যে আমাকে খাবার মুখে তুলে দিতে হবে? সমস্যা নেই, আমি নিজেই খেয়ে নিতে পারবো। আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। না, আমি খাইয়ে দিচ্ছি, তুমি চুপচাপ বসে থাকো। প্লিজ, জোর করবেন না, আমি কোনো বাচ্চা নই। এই বেয়াদ্দব, তোমাকে চুপ থাকতে বলছি কিন্তু। এইভাবে একসময় হার মেনে মারিয়ার হাতে খাবার খেতে লাগলাম। আমি আগে জানতাম না যে মেয়েদের হাতে খাবার খেতে এত মজা। আগে জানলে অনেক আগে থেকেই খেতাম। আমার আর মারিয়ার এমন দৃশ্য দেখে রেস্টুরেন্টের অনেকেই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। এক প্রকার তাড়াতাড়ি খাবার শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আচ্ছা, আপনি কি সত্যি এমন নাকি কোনো নাটক করতেছেন আমার সাথে? আমার এমন কথা শুনে মারিয়া রাস্তার মাঝখানে থেমে গেল। তুমি আমার চোখের দিকে তাকাও, আর আমার চোখ কি বলে দেখো। আমিও সেখানে থেমে যাই। এরপর মারিয়ার চোখের দিকে তাকাই। সত্যি তো, এই চোখে আমি শুধু ভালোবাসা ছাড়া আর কিছুই দেখতে পারতেছি না। এইবার বিশেষ হয়েছে। এরপর মারিয়া একটা রিক্সা দাঁড় করালো। আমি বললাম, রিক্সা থামালেন কেন? বেশি কথা না বলে রিক্সায় এসে বসে পড়ো। ওয়াও, জায়গাটা অনেক সুন্দর। সুন্দর বলেই তো তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। আমরা এবার মনের আনন্দে এখানে বসে প্রেম করব, কেউ কিছু বলতে পারবে না। মারিয়ার কথা শুনে আমি কিছু বললাম না, শুধু একটা হাসি উপহার দিলাম। এরপর আমরা একটা ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়লাম। মারিয়া এখানে আসার সময় বাদাম কিনে নিয়ে এসেছিল। দুইজনই বাদাম খাইতেছি আর নদীর পানির ঢেউ দেখতেছি। আচ্ছা মারিয়া, আপনি আমার মাঝে কি এমন দেখলেন যে আমার সাথে আপনার প্রেম করতে হবে? তোমার হাসি, তোমার গুছিয়ে কথা বলার স্টাইল, তোমার চুলের স্টাইল, আর সবচেয়ে বেশি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে তোমার ওই চোখ মারার স্টাইল। তুমি ধরে নিতে পারো যে তোমার চোখ মারা দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি মারিয়ার কথা শুনে হাসবো না কান্না করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। চোখ মারা দেখে নাকি প্রেমে পড়েছে। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারের সবাই আছে, বাবা মা ভাই বোন চাচা চাচি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবার বলতে আমি আর আমার আব্বু। তবে আব্বু অফিসের কাজে সব সময় ব্যস্ত থাকে, তাই আব্বুর সাথে বেশি সময় থাকতে পারি নাই। ও, এইভাবে আজকের বিকালটা কেটে যায়। আমার জীবনের সবচেয়ে ভালো বিকালগুলোর মধ্যে এই দিনটা ছিল অন্যতম। আসলে এই 2 দিনে আমি যা বুঝতে পেরেছি তাতে আমার মনে হয় না যে মারিয়া আমার সাথে নাটক করতে পারে। আচ্ছা, আমার কি ঠিক হচ্ছে মারিয়ার সাথে নাটক করা? মারিয়া সত্যিটা জানতে পারলে আমাকে কি কোনোদিন ক্ষমা করবে? আমি এমন সব প্রশ্ন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলাম। তখন আনুমানিক রাত 8টা বাজে। নাজমুল বিকালে ফোন দিয়েছিল। আমি ওকে উল্টাপাল্টা একটা কিছু বুঝিয়ে দিয়েছি, তাই কোনো প্যারা নেই। বাসার কাছে প্রায় চলে এসেছিলাম, তখনই কই থেকে একটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে দেখি গাড়ি থেকে কয়েকটা লোক এসে আমাকে জোর করে গাড়িতে বসিয়ে দিল। আমি চাইলে এখানে সবগুলোর সাথে ফাইট করতে পারতাম, কিন্তু না, আমার কেন জানি মনে হচ্ছে এটা এনামুলের কাজ। এনামুল লোক পাঠিয়ে আমাকে ধরে নিয়ে ওর গোপন ডেরায় যাচ্ছে। তাই আমি ইচ্ছে করে কোনো বাধা দেইনি কাউকে। লোকগুলোর মধ্যে থেকে একজন আমার চোখ কালো কাপড় দিয়ে আটকে দিল। প্রায় 1 ঘন্টা পরে আমাকে গাড়ি থেকে নামিয়ে চোখ বাঁধা অবস্থায় একটা রুমে নিয়ে গেল। এরপর আমাকে একটা চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দেওয়া হলো। আমি কিছুই বুঝতে পারতেছি না যে আমি কোথায় আছি। চারিপাশে পানি পড়ার আওয়াজ হচ্ছে। কিছু সময় পরে হঠাৎ একটা হাত আমার চোখের বাঁধন খুলে দিল। আমি চোখ মেলে তাকালাম। তাকিয়ে বেশ খানিকটা অবাক হলাম, কারণ আমার সামনে শিমলা দাঁড়িয়ে আছে, হাতে একটা পিস্তল। শিমলা, তুমি এখানে? তার মানে তুমি এগুলো করেছো? শিমলা কিছু না বলে আমার সামনে আরেকটা চেয়ার এনে বসে বলতে লাগ, তুই না আমাকে ভালোবাসিস? কিন্তু আমাকে যদি ভালোই বেসে থাকিস তাহলে অন্য মেয়ের সাথে আজকে পার্কে কি করেছিস? তুমি বিশ্বাস করো, আমরা জাস্ট ফ্রেন্ড। আর তাছাড়া তুমিও তো আমাকে ভালোবাসো না, তাই আমি আর একা থেকে কি করব? এটা আমিও তো বুঝতে পারছি না, কেন বারবার আমার মনের বিরুদ্ধে গিয়ে তোকে তুলে আনতেছি, কেন বারবার তোকে এত নজরে রাখতেছি। অন্য কোনো মেয়ের সাথে দেখলে কেন আমি সহ্য করতে পারছি না, কেন আমি নিজেই জানি না। আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। সবই বুঝলাম, কিন্তু শিমলা, তুমি কি কোনো লেডি নন নাকি? হঠাৎ তোমার এমনটা মনে হলো কেন? তো কেমন মনে হবে? এইরকম রাস্তা দিয়ে যাকে তাকে তুলে আনলে লেডি ডনই তো বলবে সবাই, তাই নয় কি? এরপর শিমলা
আমার হাতের বাঁধন খুলে দিল। আজকে তো আমার ইচ্ছে করতেছিল যে তোকে এমন মাইর দিব যে আর কোনো মেয়ের দিকে তাকাতেই পারবি না, কিন্তু ছেড়ে দিলাম আজকের মতো। কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝতেছি না। তুমি কি আমাকে ভালোবাসবে নাকি বাসবে না বলে দাও। আমি আর তোমাকে বিরক্ত করব না। আমাকে 2 দিন সময় দাও, আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব। 2 দিন মনে থাকে যেন। আমি বাসায় যাচ্ছি। এরপর আমি এখান থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাই। রাতের খাবার বাইরে থেকে অর্ডার করে খেয়ে নিলাম। এরপর ভাবতে লাগলাম, কি মেয়েরে ভাই, ভালোবাসি বলতে পারবে না, আবার ঠিকই ভালোবাসার অধিকার খাটাবে। শিমলা কি আসলেই আমাকে ভুলে গেছে? জানি না, যা হবে সব সামনে, সব কিছু দেখা যাবে। অন্যদিকে জান্নাত আর নাজমুলের ফোন আলাপ। তুমি কি ভেবেছো আমি পুলিশ সম্পর্কে কিছু জানি না? আমি আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি ডিআইজি অফিসার কোনোদিন তো থানায় জয়েন করে না। তাহলে তুমি সেই দিন বললে কেন যে ইমন ভাইয়া কিছুদিন পরে থানায় জয়েন করবে? আরে তুমি কোথাকার কথায় কোথায় নিয়ে যাচ্ছ? আমি ভুলে হয়তো বলে ফেলেছিলাম। ওকে, এটা মেনে নিলাম, কিন্তু এত কম বয়সে মানুষ ডিআইজি অফিসার হয় কিভাবে? এবার না হেসে পারলাম না। আসলে পুলিশ আমার হওয়া উচিত ছিল না, আমার বাবুটার পুলিশ হলে ভালো হতো। এই, তুমি এইসব না বলে আমার প্রশ্নের উত্তর দাও। শোনো, তোমাকে সব কিছু খুলেই বলি। বাংলাদেশের পুলিশের গোয়েন্দা সংস্থার প্রধান অর্থাৎ বর্তমান পুলিশ সুপার ঢাকা মোহাম্মদ মারুফ হোসেন স্যার, তিনি ইমন স্যারকে প্রমোশন দিয়ে সরাসরি ডিআইজি অফিসার বানিয়ে দেয়। এখন যদি বলো, তিনি হঠাৎ করে এমন একটা কম বয়সী পুলিশকে কিভাবে এত বড় পদে নিতে পারে? কিভাবে? মনে পড়ে 6 মাস আগে বাংলাদেশের সবচেয়ে বড় আসামি তপু খানকে পুলিশ গ্রেপ্তার করে, সেটাও আবার 12 বছর পরে। এই 12 বছর সারা বাংলাদেশের পুলিশ তপু খানের পিছে পড়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি, কেউ তাকে গ্রেপ্তার করতেও পারেনি। তাহলে কে গ্রেফতার করেছিল? কে আবার? আমার স্যার ইমন। এরপর এসবি স্যার খুশি হয়ে তাকে সরাসরি ডিআইজি পদে বসিয়ে দেয়। এবার বুঝতে পেরেছো তো নাকি? খুব বুঝলাম। আমার ভাই একটা জিনিয়াস। এমনভাবে বলতেছো যে সে তোমার নিজেরই ভাই। নিজে? কি হলো, থেমে গেলে কেন? না, এমনি কিছু না। এখন রাখি, বাই। ওকে, বাই। অপরদিকে শিমলা নিজের রুমে বসে আছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল সে চিন্তা করে যাচ্ছে কি করবে। এমনকে ভালোবেসে আপন করে নেবে নাকি শ্রাবণের জন্য অপেক্ষা করে থাকবে? কি করবে সে কিছুই বুঝতে পারছে না। আর বেশি কিছু না ভেবে শিমলা ঘুমিয়ে পড়ল। সকাল সকাল জান্নাতের কারণে আমি এখন কফি শপে বসে আছি। সেই 20 মিনিট ধরে অপেক্ষা করে বসে আছি, কিন্তু মহারানীর আসার কোনো নামই নেই। কিছু সময় পরে জান্নাত এলো, এসে আমার সামনের চেয়ারে বসে পড়ল আর বলল, সরি ভাইয়া, রাস্তায় অনেক জ্যাম, তাই আসতে একটু লেট হয়ে গেল। বুঝলাম, কিন্তু হঠাৎ আজকে সকালবেলা আমাকে এখানে ডেকে আনলি কেন? ভাইয়া, তুই তো জানিস না, তাই আমি ভাবলাম তোকে জানিয়ে দেই, না হলে পরে দেখা যাবে তুই মাইন্ড করবি। কি জানি না আমি। শোন ভাই, আমার ইচ্ছে ছিল আমি ঢাকা থেকে সেখানে একটা ভার্সিটিতে পড়াশোনা করব। ভাইয়া আর আব্বুর কারণে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়। তুই তো জানিস ভাইয়া, ঢাকা শহরে আমাদের কোনো আত্মীয় নেই। আমি 2 বছর ঢাকা থেকে একা একা পড়াশোনা করেছি। তোর বার্থডের কারণে বাসায় এসেছিলাম, কিন্তু আমি আর এখন ঢাকা যেতে চাচ্ছি না। মানে কেন ঢাকা যাবি না কেন? এত সুন্দর একটা ভার্সিটিতে যেতে প্রবলেম কোথায়? ভাইয়া, আমার ঢাকা শহর ভালো লাগে না। যদিও প্রথম প্রথম খুব ভালো লাগতো, কিন্তু ভাইয়া বিশ্বাস কর, আমার একা একা থাকতে একটুও ভালো লাগে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের শহরের ভার্সিটিতে ভর্তি হব। আর তাছাড়া সেখানে তো বড় ভাইয়া আছেই। এটা সম্পূর্ণ তোর সিদ্ধান্ত, আমি কখনোই তোর ইচ্ছার বিরুদ্ধে যাব না। তোর যখন যেটা খুশি আমাকে বলবি, আমি করে দিব। আমার সোনা ভাইয়া। আর কিছু বলবি? আমার একটা কাজ ছিল, তাই তাড়াতাড়ি বাসায় যেতে হবে। জানি তো, পুলিশ তো সবসময় ব্যস্তই থাকবে। মানে কে পুলিশ? আমি অবাক হয়ে, আপু জানলো কিভাবে? আয় ভাইয়া, তুই এত নাকামি করিস কেন? যেন এই পৃথিবীতে উনি একাই বুদ্ধিমান আর সবাই বোকা। উনি এত বড় খেল খেলে যাবে আর কেউ ধরতে পারবে না। আপু মাফ চাই, তুই যে আমার বোন সেটা আমি খুব ভালোভাবে টের পাচ্ছি। এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কিভাবে? আর শোন, তোর ভার্সিটির নাম আর তোর সব ডিটেলস আমার কাছে দিয়ে যাস। আমি টিসি আনার সব ব্যবস্থা করে দিব নে, কোনো সমস্যা হবে না। অবশ্যই। এরপর আমি সোজা আমার বাসায় চলে এলাম।
বাসায় এসে দেখি সকাল 11টা বেজে গেছে। তাই বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়ে নিলাম। নিজের রুমে বসে মোবাইল ঘাঁটতেছিলাম, তখনই নাজমুলের ফোন। স্যার, আগামী 15 সেপ্টেম্বর স্থানীয় একটা মিটিং হতে চলেছে। সেখানে শহরের সকল বড় বড় নেতা থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী সহ অনেকে উপস্থিত থাকবে। আর আপনার কথা অনুযায়ী সেখানে মিডিয়াও উপস্থিত থাকবে। আপনি চাইলে আমরা ওই দিনেই এনামুলকে গ্রেপ্তার করতে পারি। ওয়াও, আমি তো এটাই চেয়েছিলাম, সকলের সামনে এনামুলকে গ্রেফতার করব। সারা দেশের মানুষকে দেখিয়ে দিব অন্যায়ের কোনো মাফ নেই। জি স্যার, তাহলে আমাদের হাতে আর মাত্র সময় আছে 10 দিন। আর এই 10 দিন আপনি একটু সাবধানে থাকবেন স্যার। অবশ্যই। এরপর কিছু প্ল্যানের কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। এনামুল, তোর সময় ফুরিয়ে এসেছে, আর মাত্র 10টা দিন। এরপর থেকে তোর স্থান হবে অন্ধকার কারাগারে। শিমলা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু অফিসে গিয়ে কিছুতেই কাজে মন বসাতে পারছে না। তাই সে তার গাড়ি নিয়ে একটা নির্জন ফাঁকা জায়গায় চলে যায়। গাড়ি থেকে নেমে একা একা হাঁটতে লাগে। আশেপাশে তেমন কোনো কাজ নেই। তখনই শিমলার চোখ যায় একটা ছেলে আর একটা মেয়ের দিকে। ছেলে মেয়ে দুজন একে অপরের হাত ধরে আস্তে আস্তে হাঁটতেছে আর গল্প করতেছে। মাঝে মাঝে অনেক হালকা এসে উঠতেছে মেয়েটা। এটা দেখেই শিমলার বুক কেঁপে ওঠে আর মনে মনে ভাবতে লাগে, কি করে যে সে তার অতীত ভুলে গেল, কি করে সে শ্রাবণকে ভুলে গেল। একটা মানুষকে ভুলে যাওয়া কি এতটাই সহজ? আজকে আবার সবকিছু মনে পড়ে গেল শিমলার। পুরনো প্রেমটা যেন আবার চুপি চুপি ডাক দিচ্ছে। মনে পড়ে সেই দিনগুলোর কথা। কত ক্লাস ফাঁকি দিয়েছে সে। শিমলার শ্রাবণ এভাবেই ঘুরতে বেরিয়েছে। কত সব স্মৃতি জমা পড়ে আছে, হয়তো একটা নাড়া দিলেই সবকিছু জেগে উঠবে। স্কুলের কত ক্লাসই না ফাঁকি দিয়ে সে আর শ্রাবণ সিনেমা দেখতে গেছে, সেটা হয়তো গুনে গুনেও শেষ করা যাবে না। তখন বয়সটা কম হলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। শিমলা এবার নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি সেই শিমলা যে কিনা শ্রাবণের ভালোবাসা পাওয়ার জন্য নিজের পরিবার ছেড়ে দূরে পড়ে আছি? আমি কি করে একটা অচেনা ছেলেকে পেয়ে আমার শ্রাবণকে ভুলে যেতে পারি? কি করে? এখন ইচ্ছে করতেছে গাড়িতে থাকা বন্দুকটা দিয়ে নিজেই নিজেকে গুলি করতে। না, আর না। আমি ইমনকে আজকে আর এখনই সরাসরি ভাবে জানিয়ে দেব আমি ওকে ভালোবাসি না। আমি শুধুমাত্র শ্রাবণকে ভালোবাসি, আর কাউকে আমি ওর জায়গায় বসাতে পারবো না। এরপর শিমলা গাড়িতে উঠে জোরে ড্রাইভ করতে লাগে। যেখানে 30 মিনিটের রাস্তা সেখানে শিমলা 10 মিনিটে পৌঁছায়। মারিয়া খুশির কোনো সীমা নেই আজ। সে এত খুশি আগে কখনো হয়েছে কিনা তা মারিয়ার জানা নেই, কারণ সে তার পছন্দের মানুষকে পেয়ে গেছে। মারিয়া শহরের সবচেয়ে বড় ভার্সিটিতে পড়াশোনা করতেছে, আর 2 বছর পরেই তার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। মারিয়া স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত অনেক ছেলেকে দেখেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তার মনের মতো হতে পারে নাই। সে এখন খুব খুশি, কারণ মারিয়া বিশ্বাস করে সে তার লাইফের জন্য বেস্ট একজন পেয়ে গেছে, যে টাকাকে ভালোবাসে না, ভালোবাসে শুধু মারিয়াকে। মারিয়া ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে শ্রাবণকে ফোন করে। হ্যালো, আমার জান পাখি কি করে? শ্রাবণ মারিয়ার ফোন রিসিভ করেই যেন পুরো বেকুব হয়ে যায়। মেয়েটা তো ভারী বেয়াদব। 2 দিনের পরিচয় জান পাখি। জি, বসে আছি। এই, তুমি আপনি আপনি বলো কেন? এখন থেকে তুমি বলে ডাকবে, ওকে? আচ্ছা, তুমি করে বলবো। সকালে নাস্তা খেয়েছো? আপনি সরি, তুমি খেয়েছো? খেয়েছি। আচ্ছা মারিয়া, একটা কথা বলবা? বলবো না কেন? তোমার হাজার কথা উত্তর দিতে আমি রাজি। আচ্ছা, তুমি আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসলে কেন? তুমি একটা কথা ভালো করে শুনে নাও। ভালোবাসা গরিব ধনী দেখে হয় না। আমার তোমাকে ভালো লাগে তাই তোমাকে ভালোবাসি, আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই এইভাবে। আচ্ছা, কোনো দিন যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই, তখন আমি জানি তুমি আমাকে কখনই ছেড়ে যাবে না, আর যদি যাও তাহলে বিশ্বাস করো আমি মরে যাব। মারিয়া যে এতটা সিরিয়াস হয়ে যাবে আমি ভাবতে পারি নাই, কারণ আমি মারিয়ার সাথে 2 দিন কথা বললেও জানি ও এখন কি করতেছে। মারিয়া এখন মুখ চেপে কান্না করতেছে, আমি শিওর। আহা, তুমিও না, আমি তো মজা করতেছি। পাগলি একটা, কান্না বন্ধ করো এবার। আর কখনো এমন কথা বলবে না কিন্তু। আচ্ছা, এরপর আরও কিছু সময় কথা বলে ফোনটা রেখে দেই। আজকে সারাদিনে আর কোনো কাজ নেই, তাই আমি আর কোনো কিছু না বিছানায় শুয়ে পড়লাম।
অনেক দিন এত আরাম করে ঘুমানো হয় না, তাই তাড়াতাড়ি চোখে ঘুম চলে এলো। বিকালবেলা শিমলার ফোনে ঘুমটা ভেঙে যায়। আমি বিছানা থেকে উঠে শিমলার ফোন রিসিভ করি। ইমন, তুমি এখন কোথায় আছো? কোথায় আবার? বাসায় ঘুমিয়েছিলাম। কিন্তু কেন? তুমি এখন পার্কে আসতে পারবে? পারবো, কিন্তু হঠাৎ এই সময়ে তুমি আমাকে পার্কে ডাকতেছো কেন? তোমার উত্তর বলার জন্য। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিলে? বাহ, ভালোই হলো তাহলে। আমি আসতেছি, একটু অপেক্ষা করো। হুম। আমি শিমলার ফোন কেটে দিয়ে চোখে মুখে পানি দিয়ে বাসা থেকে বের হই। বাসার সামনে একটা রিক্সা পেয়ে যাই, তাই আর কষ্ট করে হেঁটে যেতে হয়নি। আমি রিক্সা ভাড়া দিয়ে পার্কের ভিতরে ঢুকি। আশেপাশে একটু দেখতেই আমি শিমলাকে খুঁজে পেয়ে যাই। আর কোথাও না দাঁড়িয়ে সোজা শিমলার কাছে চলে যাই। বলো, তোমার উত্তর কি? আগে এখানে বসে নাও, তারপর বলতেছি। আমি শিমলার পাশে বসে বললাম, এইবার বলো কি সিদ্ধান্ত নিলে? দেখো ইমন, তুমি যথেষ্ট ভালো একটা ছেলে, যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়ে যাবে, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণটা আমার একান্তই পার্সোনাল। প্লিজ বলো, না হলে যে আমার রাতে ঘুম আসবে না। আমি অন্য একজনকে ভালোবাসি। কাকে? নাম কি? নাম হচ্ছে শ্রাবণ। ও আচ্ছা, ভালো নাম। আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছ কবে? ও আজ প্রায় 8 বছর ধরে বাসায় নেই, আর কোনোদিন ফিরে আসবে কিনা আমি জানি না। আমি ওকে সেই স্কুল জীবন থেকে ভালোবেসে আসতেছি। সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমার একটা ভুলের কারণে শ্রাবণ আমাকে ছেড়ে, তার পরিবার ছেড়ে বহু দূরে চলে যায়। কোথায় গেছে, কি করতেছে, কেমন আছে আমি কিছু জানি না। তবু আমি শ্রাবণকে ভালোবাসি। শ্রাবণ যদি কোনোদিন ফিরেও না আসে, তবুও আমি ওর জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো। আচ্ছা, বুঝলাম, কিন্তু তোমাদের ব্রেকআপের কারণ কি ছিল? ব্রেকআপের কারণ ছিলাম আমি শ্রাবণকে বাধ্য করে আমাদের টানা 2 বছরের রিলেশন ব্রেকআপ করি। এখানে সম্পূর্ণ ভুল আমার ছিল, কিন্তু আমি কি করতাম? আমি যে সেই দিন খুব অসহায় ছিলাম। কি ভুলের কথা বলতেছো তুমি? আমি তো কিছুই বুঝতেছি না। প্লিজ একটু খুলে বলবে? আমাকে তো আর বয়ফ্রেন্ড বানালে না, তাহলে অন্তত আমাকে বন্ধু মনে করে যদি ব্রেকআপের কারণটা বলতে। কেন তুমি ইচ্ছে করে সব সম্পর্কের রীতি টেনেছিলে? আচ্ছা, তোমার যখন এতই শোনার ইচ্ছে, তাহলে আমি বলতেছি। এরপর শিমলা আমাদের 8 বছর আগে রিলেশনের ব্রেকআপের কারণ বলতে লাগলো, যেই কারণ আমি আজ পর্যন্ত জানি না। আমি তো খুবই এক্সাইটেড, কারণ এমন কি কারণ হতে পারে যে কারণে শিমলা আমার সাথে ব্রেকআপ করেছিল। শিমলার অতীত। আমার পরিবার বলতে আমি, আব্বু, আম্মু আর আমার থেকে এক বড় ভাইয়া, এই 4 জন নিয়েই আমাদের পরিবার। আব্বু একটা স্কুলের শিক্ষক ছিলেন, আর আম্মু বাসায় সকল কাজ করত। তখন ভাইয়া লেখাপড়া প্রায় শেষ। আমার বাসার সবাই আমাকে খুব ভালোবাসতো। আব্বু আমাকে অনেক স্বাধীনতা দিয়েছিল। আব্বুর ইচ্ছা ছিল আমি লেখাপড়া করে অনেক বড় হব। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ আমার সাথে শ্রাবণের দেখা। তখন আমি জেএসসি পরীক্ষার্থী। এর আগে আমি আমার মামার বাসায় থাকতাম। আব্বুকে কোনো এক কারণে আমাকে বাসায় নিয়ে আসে। এর আগে আমি মামার বাসায় থেকেই পড়াশোনা করতাম। আব্বু আমাকে বাসায় এনে নতুন একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়, আর সেইখানেই আমার দেখা হয় শ্রাবণের সাথে। আমরা দুজন একই ক্লাসে পড়তাম। প্রথম আমার তো ছেলেকে ভালোই লাগতো না, কিন্তু যখন খেয়াল করলাম ছেলেটা শুধু আমার পেছনেই পড়ে থাকে, তখন আমিও ফিল করি যে আমিও শ্রাবণকে ভালোবেসে ফেলেছি। তাই শ্রাবণের সাথে রিলেশনশিপে যাই। আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাকই চলতেছিল। দেখতে দেখতে আমাদের রিলেশনশিপের 2 বছর চলে যায়, কিন্তু এর মাঝে আমি একটুও বুঝতে পারি নাই যে শ্রাবণ আমাকে ভালোবাসে না। বরং আমি আরো অবাক হয়ে দেখতাম যে পাগলটা আমাকে কত ভালোবাসে। আরে ভাই, ব্রেকআপ কিভাবে হলো সেটা বলেন। এই প্রেম কাহিনী শুনে কি কোনো লাভ আছে? তখন আমরা এসএসসি পরীক্ষার্থী। আমাদের পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি। আমি আর শ্রাবণ দুজনেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ একদিন সকালে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, তখন ভাইয়া আর আব্বু আমার রুমে আসে। এসেই আমাকে ভাইয়া একটা থাপ্পড় মারে খুব জোরে। ভাইয়াকে আমি একটু বেশি ভয় পেতাম। আমি মুখে হাত দিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি আমাকে মারলে? তোকে এই থাপ্পড়টা যদি আরও আগে দিতাম, তাহলে আজকের লোকের মুখে এমন বাজে কথা শোনা লাগতো না আমাদেরকে। আপু তুমিও? কি করেছি আমি? কি করেছিস আবার জিজ্ঞেস করতেছিস? তোকে তো ইচ্ছে করতেছে আমি মেরেই ফেলাই। প্লিজ বলবে আমি কি করেছি?
তুই কাল বিকেলে একটা ছেলের হাত ধরে কোথায় গেছিলি? ভাইয়ার এমন কথায় খুব ঘাবড়ে যাই আমি, কারণ কাল বিকেলে শ্রাবণের সাথে আমি পার্কে গিয়েছিলাম, কিন্তু ভাইয়া সেটা জানলো কিভাবে? কি এখন চুপ করে আছিস কেন? ভাগ্যিস আমি আর আব্বু ওইদিকে একটা কাজে গেছিলাম, না হলে তো জানতেই পারতাম না যে আমার বোন এতটা নোংরা। ভাইয়া প্লিজ তুমি চুপ করো। আর কোনো কথা বলবি না তুই। আমি তো বিয়ে ঠিকই করব এবং তোর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেবো। না আব্বু, আমি লেখাপড়া করতে চাই প্লিজ। অনেকবার এমন করে বলার পরে আব্বু একটা শর্ত দেয়, যে শর্তে বলা হয়েছিল আমি যদি শ্রাবণের সাথে ব্রেকআপ করে নিই তাহলে আব্বু আমাকে বিয়ে দেবে না, লেখাপড়া করাবে। আমি আর কোনো রাস্তা না পেয়ে আব্বুর কথায় রাজি হয়ে যাই, কারণ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার বয়স তখন খুব কম ছিল, আমি বাসা থেকে পালিয়ে আসি নাই, এই জন্য আমি সেদিন বিকেলেই শ্রাবণের সাথে দেখা করার সিদ্ধান্ত নিই। আমরা একটা পার্কে দেখা করার সিদ্ধান্ত নিই। এরপর শ্রাবণ আমার কাছে আসে। আমি ওকে যখন সব কিছু খুলে বলতে যাব তখনই খেয়াল করি আমাদের থেকে কিছুটা দূরে আমার ভাইয়া দাঁড়িয়ে আছে, আমাদের কথা শোনার জন্য এখানে এসেছে হয়তো। সেই দিন আমি উল্টাপাল্টা বলে শ্রাবণের সাথে ব্রেকআপ করে নিই। এরপর ভাইয়া আমার কাছ থেকে আমার মোবাইল নিয়ে নেয়, আর কোনোভাবে আমি শ্রাবণের সাথে যোগাযোগ রাখতে পারি নাই। এর মাঝে শ্রাবণ আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি যেতে পারি নাই একটাই কারণে, কারণ আব্বু আমার স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে জয়েন করে। আব্বু সব সময় আমার উপরে নজর রাখত। অবশেষে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হতেই আব্বু আমাকে আবার মামার বাসায় পাঠিয়ে দেয়। এরপর আর শ্রাবণের সাথে দেখা হয়নি। ফোন নাম্বার মুখস্থও ছিল না যে ফোন করে সব কিছু খুলে বলবো শ্রাবণকে। আমি ভেবেছিলাম বাসায় ফিরে শ্রাবণকে সব কিছু খুলে বলবো। আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার 2 দিন পর বাসায় আসি। বাসায় এসে এক বন্ধুর সাহায্যে জানতে পারি যে শ্রাবণ নাকি বাসা থেকে পালিয়ে গেছে। বিশ্বাস করো ইমন, আমি শ্রাবণকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ওই দিনের পর থেকে আমি আর আব্বু ভাইয়ার সাথে কথা বলি না। এইভাবে দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। আমাকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু আমি আর সেই ভুল দ্বিতীয়বার করি নাই। বাসা থেকে চলে আসি, আর একটা বাসা ভাড়া নেই। আমি তখন টিউশন করতাম, যার জন্য টাকার তেমন সমস্যা ছিল না। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যে বাসা ভাড়া নেই সেটা নাকি শ্রাবণের বাসা। এটা অবশ্য আমি অনেক বছর পর জানতে পারি। এখন প্রায় 8 বছর হয়ে গেছে আমি শ্রাবণের জন্য অপেক্ষা করে আছি। এখন তো আমি নিজেই জানি না যে শ্রাবণ দেখতে কেমন, আর ও কি আমার জন্য এখনো অপেক্ষা করে আছে, নাকি আমাকে বেঈমান ভেবে নতুন করে সব কিছু শুরু করেছে। আমি কিছু জানি না। বর্তমানে আমি আমার পকেট থেকে একটা টিস্যু পেপার বের করে সিমলার দিকে দিলাম। সিমলা নিজের চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে গেল, আর আমি ভাবতে লাগলাম একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসে সে কখন থেকে, আর আমি কি না ওকে উল্টো ভুল বুঝে এত বছর দূরে থেকেছি। কত বড় ভুল করে ফেলেছি আমি, এখন আফসোস হচ্ছে। ইমন তুমিই বলো, এখানে আমার কি দোষ? আমি যে সেই দিন সবচেয়ে বড় অসহায় ছিলাম, আমি চাইলেও কিছু করতে পারতাম না। চিন্তা করো না, আশা করি তুমি খুব শীঘ্রই তোমার শ্রাবণকে পেয়ে যাবে। আমি এখন আসি, বেস্ট অফ লাক। ইমন তুমি খুব ভালো একটা ছেলে, তোমার জীবনে আমার থেকে ভালো কেউ আছে। আমরা কিন্তু ফ্রেন্ড হয়ে আজীবন থাকতে পারি যদি তুমি চাও। আমি একটা হাসি দিয়ে হাত মিলিয়ে বললাম, চিন্তা করতে হবে না বাবুটা, আমি খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসব। কিছু বললে তুমি? ফ্রেন্ড, অবশ্যই আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে থাকবো, এটাই বলেছি। এরপর আমি সোজা বাসায় চলে আসি। আজকে মনে হচ্ছে মাথা থেকে ভারী কিছু একটা নেমে গেছে, খুব খুশি খুশি লাগতেছে আজকে। অবশেষে আমি সত্যিটা জানতে পারলাম। এখানে অবশ্যই সিমলার তেমন কোনো দোষ আমি দেখতে পারতেছি না। আমি এতদিন ওকে ভুল বুঝে দূরে ছিলাম, এটা আমার খুব অন্যায় হয়েছে। অপরদিকে এনামুলের সামনে তার অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এর মধ্যে থেকে রবি নামের ছেলেটি এগিয়ে এনামুলের সামনে গেল। রবি, কত দূর হলো? আর কত অপেক্ষা করতে হবে আমাদের? ভাই, চাবনের একটা গার্লফ্রেন্ড আছে, আমরা যদি ওর গার্লফ্রেন্ডকে উপরে পাঠিয়ে দিই তাহলে চাবেন অনেক কষ্ট পাবে। আমি তো এটাই চাই। প্রথমে ও খুব কষ্ট পাবে, এরপর সকলের সামনে ওকেও উপরে পাঠিয়ে দিব। ভাই, তাহলে মেয়েটাকে উপরে পাঠিয়ে দিব? অবশ্যই। এই যে দেখে নে এই মেয়েটাকে। কালকের ভিতরে আমি যেন খবর পাই যে এই মেয়েটি আর দুনিয়াতে নেই। ভাই, এই যে তুই সেই মেয়ে, মানে শ্রাবণের গার্লফ্রেন্ড। উফ, তোরা এত প্রশ্ন করিস কেন বুঝি না। যেটা করতে বলেছি
মন দিয়ে কাজটা কর। ওকে ভাই। বাসায় এসেই পড়লাম আরেক বিপদে। মারিয়ার একের পর এক ফোন। আমার মনে হচ্ছে মারিয়ার সাথে অন্যায় করতেছি। শুধু অন্যায় না, অনেক বড় অন্যায় করতেছি। না, আমাকে যে করি হোক সব সত্যিটা মারিয়াকে খুলে বলতে হবে। এরপর যদি মারিয়া আমাকে ক্ষমা করে, আমার কাজে হেল্প করে, তাহলে ভালো। আর তা না হলে কিছু করার নেই আমার। এইগুলো ভাবতে ভাবতে আমি মারিয়ার ফোন রিসিভ করলাম। আমার বাবু কি করতেছে? তেমন কিছু না, একটা কাজে ছিলাম। আচ্ছা, চলো না আজকে রাতে আমরা বাইরে একসাথে ডিনার করি। মারিয়া আজকে থাক, অন্য কোনো একদিন। অন্য কোনো একদিন কবে? ওকে, কাল সকালে আমরা একসাথে বাইরে ব্রেকফাস্ট করব। খুশি? খুব খুশি। লাভ ইউ। আচ্ছা মারিয়া, একটা কথা বলবো? একটা কেন, তোমার হাজার কথা বলবো। এই যে একটু আগে তুমি 12টা কল করলা, আমি একবারও রিসিভ করি নাই, এতে তুমি বিরক্ত হও না? আরে বিরক্ত হবো কেন? নিশ্চয়ই তুমি কোনো কাজে ছিলে, যার কারণে ফোন রিসিভ করতে পারো না। আর তাছাড়া ভালোবাসা মানুষের উপর কেউ কখনো বিরক্ত হয় না। আমি যে তোমাকে খুব খুব ভালোবাসি। মারিয়ার কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠল। আমি জেনে শুনে এত বড় একটা অন্যায় করে ফেললাম। এটা আমার একদম উচিত হয়নি। মেয়েটা আমাকে যে পাগলের মতো ভালোবাসে, তাহলে কি করে আমি ওকে এই কথাগুলো বলবো? আচ্ছা, কালকে দেখা হচ্ছে। এরপর আমি ফোনটা কেটে দিলাম। আর বেশি চিন্তা না করে আমি জান্নাতকে ফোন দিলাম। হ্যালো ভাইয়া, হঠাৎ আজকে আমাকে ফোন দিলি, কাহিনী কি? তুই এখন কোথায় তাই বল আগে। কোথায় আবার? বাসায় সকলের সাথে ড্রয়িং রুমে বসে আছি, আড্ডা দিতেছি। বাসার গাড়িটা নিয়ে আমার বাসার সামনে চলে আয় এক্ষুনি। কেন? বাসায় যাব, আব্বু আম্মুর সাথে দেখা করব। আর কতদিন এইভাবে একা একা ভূতের মতো থাকবো? আমারও তো ইচ্ছে করে তোদের মতো সকলের সাথে বসে আড্ডা দিতে। ভাইয়া তুই সত্যি বলতেছিস? বাসার সকলে জান্নাতের এমন কথা শুনে অবাক হলো। সত্যি। তুই তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আয়। ওকে ভাইয়া, তুই মাত্র 10 মিনিট অপেক্ষা কর, আমি এক্ষুনি আসতেছি। জান্নাত ফোন কেটে দেওয়ার পর লক্ষ্য করলো পরিবারের সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তোমরা কি দেখো এইভাবে? জান্নাত মা, কার সাথে কথা বলতেছিলে? তাও আবার এত খুশি হয়ে? সেটাও আবার চিল্লায় চিল্লায় মনে হয় উনি লটারি জিতেছে। আজকে তোমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, তার সাথে কথা বলতেছিলাম। কি সারপ্রাইজ? বলা যাবে না, আমি আগে গিয়ে নিয়ে আসি, তোমরা জাস্ট 30 মিনিট অপেক্ষা করো। আর আম্মু, তুমি সারপ্রাইজটা দেখে সবথেকে বেশি খুশি হবে। এই বুড়ি এত ঢং না করে যা গিয়ে সারপ্রাইজটা নিয়ে আয় আগে। যাচ্ছি। এরপর জান্নাত বাসা থেকে গাড়ি নিয়ে বের হলো। অপরদিকে আমি বাসায় বসে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। যারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার গল্পগুলো শোনেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন। পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের সাথে কথা বলতে চাইলে ইনবক্সে মেসেজ করবেন, রিপ্লাই দিব ইনশাল্লাহ।